কোষে দেখি 4 আয়তঘন। তাহলে গতদিন আমাদের 17 অব্দি হয়ে গেছিল, তাই না? আজকে আমাদের 18 থেকে আরম্ভ করব। আজকে 18 থেকে আরম্ভ হবে। 18 নম্বর অঙ্কটা পড়ো সবাই, কি বলছে? বলছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে একটা আয়তাকার মাঠের। বলছে ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনক আকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? দেখো, তাকাও ওদিকে। তাহলে প্রথমে একটা আমাকে ক্ষেত্রাকার জমি বলেছে। এরকম একটা আয়তক্ষেত্রাকার জমি বলেছে। বলছে এই জমিটির 4টি কোণে কি করা হয়েছে বলো? 4টা গর্ত করা হয়েছে। আর এই মাঠটার দৈর্ঘ্য আর প্রস্থ সম্বন্ধে আমাকে বলা হয়েছে। দৈর্ঘ্য বলা হয়েছে কত? দৈর্ঘ্য কত বলা হয়েছে? দৈর্ঘ্য বলা হয়েছে 20 মিটার। দৈর্ঘ্য বলেছে 20 মিটার। আর প্রস্থ বলেছে কত? প্রস্থ বলেছে 15 মিটার। দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ বলেছে কত? 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে, এরকম 4টা কোণে ঘনক আকৃতি কি করা হয়েছে বলো? গর্ত করা হয়েছে। এরকম ভাবে গর্ত করা হয়েছে। কি জন্য গর্তগুলো করা হয়েছে বলো? পিলার বসানোর জন্য, তাই না? 4টি কোণে পিলার বসানোর জন্য। যখন ঘর ঘর দেওয়া হয়, তাহলে ঘর দেওয়ার সময় চার কোণে পিলার যখন দেওয়া হয় কিনা, তো পিলার দিতে গেলে গর্ত করতে হয় কিনা? তাহলে সেই গর্ত করলে তো আমরা জানি গর্ত থেকে তো মাটি উঠবে। তাহলে এরকম ভাবে গর্ত করা হয়েছে 4টা। তাহলে এই 4টা গর্ত করলে গর্ত থেকে যে মাটিটা উঠবে, সেই অপসারিত মাটিটা কি করা হয়েছে বলো? মানে এই এখান থেকে যে মাটিটা উঠলো না, মাটিটা এই জমির উপরই ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে জমির উপর যদি মাটিটা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে মাটিটা তলটা যা লেভেল ছিল মাটির তলের, সেই লেভেলটা কিছুটা উঁচু হবে কিনা? প্রশ্ন আমাকে সেটাই করা হয়েছে, যে মাঠের যে তল ছিল, এই যে এই মাঠটার যে তল ছিল, বলছে এই তলটা কতটা বৃদ্ধি পেল। এটাই আমার প্রশ্ন চেয়েছে। বুঝা গেছে? তো তাকাও এদিকে। তাহলে এখানে কতটা মাটি উঠেছে সেটা আমাকে জানতে হবে, যে কতটা এখান থেকে মাটি উঠছে। তাহলে এক একটা গর্তের যতটা আয়তন, অতটাতে মাটি ওখান থেকে উঠবে। আর 4টা গর্ত এখানে সমান, কারণ 4টা গর্তেরই তোমার বলেছে কিরকম আকৃতি গর্ত? ঘনক আকৃতি গর্ত, ঠিক না? ঘনক আকৃতি গর্ত মানে প্রত্যেকটা তল
এক একটা মানে ঘনক আকৃতি মানে তো তোমার কিরকম বর্গাকার তল কিনা বলো, প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার ঘনক আকৃতি করা হয়েছে। আর আমরা জানি ঘনক আকৃতির ক্ষেত্রে এক একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হয়, 4 করেই হয়। তাহলে এখানে একটা গর্তের যা আয়তন হবে, তাহলে চারটা বাকি যে তিনটা গর্ত, তাহলে ওই তিনটা গর্তেরই কি হবে বলো, আয়তন সমানই হবে। তার মানে একটা গর্ত থেকে যতটা মাটি উঠবে, তাহলে বাকি তিনটা গর্ত থেকে মাটি অতটাই উঠবে। তাহলে একটা গর্তের যদি আমরা আয়তন পেয়ে যাই, তাহলে ওই একটা গর্তের আয়তন সমান সমান ওই গর্তটা থেকে ততটাই মাটি উঠবে, কারণ যতটা যতটা আয়তন ওর অতটাই মাটি উঠে এখান থেকে। তো ওই মাটিটা এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটাই আমাকে বার করতে হবে যে এক একটা গর্তের কতটা কি বলো এখানে আয়তন কত, ঠিক না। আর এক একটা গর্তের আয়তন বার করবো, তাহলে এক একটা গর্তের যদি আয়তন করি, চারটা গর্তের আয়তন আমরা পেয়ে যাবো 4 দিয়ে গুণ করে। তো ওই মাটিটাকে আবার এখানে কি করা হয়েছে বলো, এই অবশিষ্ট জমিটা মানে গর্তগুলো বাদ দিয়ে বাকি জমিটাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে যখনই ছড়িয়ে দিলাম মাটিটা যখনই ছড়ানো হলো, তলটা কিছুটা উপরে উঠছে, মাটির তলটা, তলটা উপরে উঠছে, তার মানে যতটা উপরে উঠলো, আমাকে প্রশ্ন তোমার সেটাই চাওয়া হয়েছে যে কতটা এখানে তোমার তলটা উপরে উঠলো। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে আমি আমার বার করি আগে যে এখানে যে মাটিটা আমি ছড়াচ্ছি, তাহলে কতটা জায়গার উপর মাটিটা আমি ছড়াচ্ছি। এবার যেগুলো গর্ত, সেই গর্তটা কিন্তু মাটি আমি দিব কি, আর সেই গর্তটাতে মাটি দিব, কারণ এখানে তো অলরেডি পিলার উঠবে। তাহলে এই গর্তগুলো বাদ দিয়ে অবশিষ্ট জমিটার উপর মাটিটা দেওয়া হবে কিনা, সেই জন্য আমাকে এই অবশিষ্ট জমিটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, যার উপর মাটিটা দিব সেটা ক্ষেত্রফল বার করবো। আর তাহলে যে মাটিটা আমি এখানে দিব বললাম, তার কি বের করতে বললাম, ক্ষেত্রফল বার করতে বললাম। তাহলে এই ক্ষেত্রফল বার করার পরে মাটিটা কতটা উপরে উঠবে সেটা আমরা ধরে নিবো কতটা উপরে উঠবে, তাহলে ওটার আমরা ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা উচ্চতাকে গুণ করি, তাহলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। আর ওই আয়তনটা আবার সমান হবে কার সঙ্গে, এই চারটি গর্তের আয়তনের সঙ্গে সমান হবে। তাই ওটাকে আমরা দুটাকে ইকুয়াল করে দিলে ওখান থেকে ইকুয়েশন ক্যালকুলেশন করে আমরা এইচ এর মানটা পেয়ে যাবো। যদি এইচ ধরি উচ্চতাটা, মানে মাটিটা কতটা উপরে উঠলো সেটা যদি আমরা এইচ ধরে নিই, তাহলে ওটা ক্যালকুলেশন করে আমরা মানটা পেয়ে যাবো। এই হচ্ছে অঙ্কের কনসেপ্ট। তোর অঙ্ক আরম্ভ করছি, দেখো। তার মানে এই যে বললাম যতটা মাটি আমি এখানে দিচ্ছি, তাহলে কতটুকু ক্ষেত্রফলের উপর মাটিটা আমি ছড়াচ্ছি সেটা আমাকে জানতে হবে। তাহলে কতটা কতটা ক্ষেত্রফল বার করতে গেলে তাহলে এই গর্তগুলো বাদ দিতে হবে। তাহলে সম্পূর্ণ জমিটা থেকে তাহলে এই গর্তগুলোর ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে ওইটুকু তোমার ক্ষেত্রফলের উপর মাটিটা তোমার দেওয়া হচ্ছে। সেজন্য আমরা এই চারটা গর্তের ক্ষেত্রফল বাদ দিব এই তোমার সম্পূর্ণ জমিটা থেকে। তো সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল আমরা বার করি, ওখান থেকে এই চারটা গর্তের ক্ষেত্রফল বার করবো, তাহলে অবশিষ্ট ক্ষেত্রফলটা পেয়ে যাবো। প্রথমে আগে সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল বার করো। তো সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল যদি বার করতে চাই তাহলে কি আসবে, দেখো আয়তাকার জমি বলতে এখানে মাঠকে মাঠ জমি একই ব্যাপারে। আয়তাকার মাঠ আছে, প্রশ্ন বলেছে আয়তাকার মাঠ। দেখো আয়তাকার মাঠটির ক্ষেত্রফল সমান, আয়তাকার মাঠটির আয়তাকার মাঠটির ক্ষেত্রফল সমান সমান কত লিখতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মান জানা আছে কত, 20, প্রস্থ মান দেওয়া আছে কত, 15। তাহলে লিখতে পারি 20 × 15 পাশে বর্গ মিটার। ক্ষেত্রফল একক সবসময় বর্গ দিয়ে শুরু হয়। তাহলে 15 দ্বিগুণ 30 আর একটা শূন্য, তাহলে 300 বর্গ মিটার। এবার আমাকে জানতে হবে কি বলো, এক একটা গর্তের ক্ষেত্রফল জানতে হবে। তাহলে এক একটা গর্তের ক্ষেত্রফল
যদি বার করতে চাই তাহলে এক একটা গর্ত আকৃতি কিরকম বলেছে, ঘনক আকৃতি। তাহলে ঘনক আকৃতির এক একটা গর্তের ক্ষেত্রফল যদি বার করতে চাই, ঘনক আকৃতি মানে এক একটা তল তল কত হয়, এক একটা তল কত বলতে পারি বর্গাকার। তাহলে একটি বর্গাকার বর্গক্ষেত্রের মধ্যে তোমার ঘনকের একটি তলের ক্ষেত্রফল ফর্মুলা কি বলেছিলাম, এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে এবার নিচে লিখো, যে চারটা গর্ত আছে না, তাহলে ওই চারটি গর্তের ক্ষেত্রফল বার করছি আমি, আয়তন না, কি বার করছি, ক্ষেত্রফল। তা নিচে লিখো এবার, চারটি গর্তের ক্ষেত্রফল, 4 দিয়ে গুণ করে দিলাম, চারটি গর্ত সেজন্য 4 দিয়ে গুণ করে দিলাম। আর এক একটা গর্তের, বলো এ কত বলেছে, দৈর্ঘ্য কত বলেছে বলো, 4। তাহলে আমরা জানি 4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে কত হয়েছে এখানে 4, তাহলে 4 স্কোয়ার পাশে বর্গ মিটার সমান সমান 4 স্কোয়ার মানে কত হয় 16, তাই না? 16 কে কত দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে 4 16 কত হয়, তাহলে 64 বর্গ মিটার। তাহলে এই 64 বর্গ মিটারে আমার কিন্তু মাটিটা ছড়ানো হবে না, কেন, কারণ এই 64 বর্গ মিটার জায়গাতে কি করা হয়েছে বলো, পিলার দেওয়া হবে। তাহলে এই জায়গাতে যেহেতু মাটিটা আমি দিচ্ছি না, তাহলে নিশ্চয়ই তাহলে এই জায়গাটা আমাকে বাদ দিতে হবে, কারণ মাটিটা তো আমি এই জায়গার উপর ফেলবো না, মানে এখানে অলরেডি পিলার থাকবে আমার। তাহলে সম্পূর্ণ জমিটা ছিল কত, 300 বর্গ মিটার। তাহলে ওখান থেকে আমি এইটুকু জায়গাতে আমি কি দিব না, মাটি ফেলবো না, তাহলে এই জায়গাটা আমাকে বাদ দিতে হবে কি না। তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে যেটুকু এর উপর মাটিটা ছড়ানো হবে তার এটা পেয়ে যাবো। তার মানে এক কথায় 4টি গর্ত বাদে আয়তাকার মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাবো। নিচে লিখো, লিখো 4টি গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল। তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি বলো, তাহলে 300 থেকে কত বাদ, 64 বাদ, পাশে বর্গ মিটার। তাহলে 300 থেকে যদি 64 বাদ দেওয়া হয় কত হয় বলো, এবার বিয়োগ করো, বিয়োগ করো। 10 থেকে 4 বাদ দিলে হয় 6, তাই না? হাতে আছে 1, হাতে আছে 1, তাহলে এখানে তোমার 10 থেকে কত বাদ, 7 বাদ, 3, হাতে আবার 1 আছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে হয় 2, তাহলে 236 বর্গ মিটার। তাহলে এতটা জায়গার উপর মাটিটাকে সরানো হবে। তাহলে আয়তন বার করার নিয়ম কি বলেছিলাম, ক্ষেত্রফলের সঙ্গে সবসময় কি গুণ হয় বলো, ক্ষেত্রফলের সঙ্গে সবসময় কি গুণ হয়, উচ্চতা গুণ গুণ করে আমরা আয়তন বার করি। আয়তন বের করার বেসিক ফর্মুলা হচ্ছে এটাই, মানে অ্যাকচুয়ালি আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুজন মিলে কি হয়, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইন্টু তো উচ্চতা, তাহলে আয়তনের বেসিক ফর্মুলা হচ্ছে কি বলো, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল বলতে ভূমির ক্ষেত্রফল, মানে যেটুকু জায়গার উপর কাজ করা হচ্ছে ভূমি। তাহলে এখানে ভূমি বলতে তোমার যতটুকু জায়গার উপর মাটিটাকে ছড়ানো হচ্ছে, ওখানে এখানে একটা ভূমি হিসেবে কাজ করছে। তাহলে ওর ক্ষেত্রফল মানে এত, এতটা জায়গার উপর মাটিটা আমি এখানে ছড়াবো, দেখি মাটিটা তাহলে কতটা উঁচুতে উঠবে, ঠিক কি না? তাই আমি মনে করলাম যে মাটিটা গর্তগুলো থেকে উঠছে, 4টি গর্ত থেকে, তো মাঠের তলের উচ্চতাটা কত হচ্ছে বলো, মিটার বৃদ্ধি পাচ্ছে। এটা আমি ধরে নিলাম, দেখো ধরি, মাঠের তলের উচ্চতা মিটার বৃদ্ধি পাবে। এটা আমি ধরে নিলাম, ধরি মাঠের তলের উচ্চতা, ধরি মাঠের তলের উচ্চতা মিটার বৃদ্ধি পাবে।
ধরুন ধরি মাঠের তলের উচ্চতা মিটার বৃদ্ধি পাবে। যেহেতু মিটার বৃদ্ধি পাবে, তার মানে এখান থেকে কি পেলাম বলো, ক্ষেত্রফলও পেয়েছি আবার উচ্চতাও পেয়েছি। দুটোকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কতটা মাটিটা উপরে উঠছে, কতটা উপরে উঠছে, তাহলে তার আয়তন পেয়ে যাবো কিনা। মানে মাঠের তল যেটা ছিল সেই তলের আগে যা লেভেল ছিল, মাটিটা মাটিটা দেওয়ার পরে যে লেভেলটা হলো, তাহলে তার আয়তন পেয়ে যাবো। তাহলে তার আয়তন পেয়ে যাবো, পেয়ে যাবো কিরকম ভাবে, এটার সঙ্গে এটা গুণ করে। কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল আর ইন্টু উচ্চতা। তো নিচে এবার লিখতে পারি না আমরা, তাহলে বৃদ্ধি পাওয়া কি বলো, বৃদ্ধি পাওয়া মাঠের তলের কি বলো, আয়তন। নিচে লিখো, নিচে লিখো বৃদ্ধি পাওয়া মাঠের তলের আয়তন সমান সমান কত বলতে পারি, 236 ইন্টু এইচ। আর আয়তনের একক সবসময় কি দিয়ে শুরু হয়, ঘন দিয়ে শুরু হয়। আর এককটা ছিল এখানে মিটার, সেজন্য ঘন মিটার পেয়ে গেলাম। তাহলে এত ঘন মিটার আয়তন হলো কার, বৃদ্ধি পাওয়া মাটিটার। আর এই মাটিটা এসছে কোনখান থেকে, তাহলে এতটাই মাটি এখানে দেওয়া হয়েছে, তাহলে এই মাটিটা তোমার এসছে কোনখান থেকে, ওই 4টা গর্ত থেকে এসছে। তাহলে 4টা গর্তের যা আয়তন হবে, তাহলে ওটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে এক একটা গর্তের আমরা আয়তন জানি, ঘনক আকৃতি মানে বাহু কিউব মানে 4 এর কিউব। তাহলে 4টা গর্ত আছে মানে 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 4 এর কিউব। তাহলে 4টি গর্তের আয়তন কত পাবো, 4 ইন্টু 4 এর কিউব। নিচে এবার লিখো 4টি গর্তের আয়তন, 4টি কিরকম আকার আকার ছিল, ঘনক আকার ছিল। তো 4টি ঘনক আকৃতি, তাহলে 4টি ঘনক আকৃতি, 4টি ঘনক আকৃতি কার আয়তন বলো, গর্তের আয়তন। 4টি ঘনক আকৃতি গর্তের আয়তন সমান সমান আমরা বলতে পারি 4টি, সেজন্য 4 দিয়ে গুণ করে দিলাম। আর এক একটা গর্তের আয়তন আমরা জানি বাহুর কিউব মানে 4 এর কিউব। আর আয়তন একক সবসময় শুরু হয় কি দিয়ে, ঘন দিয়ে, বাসে ঘন মিটার। তাহলে সমান সমান এখানে বলতে পারি 4 এর কিউব মানে হয় 64। আর 64কে যদি 4 দিয়ে গুণ করা হয় কত হয় বলো, 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়, গুণ করো। 64কে 4 দ্বিগুণ 4 4 16, হাতে আছে 1, 4 6 24 আর 1 এ 25, তাহলে 256 ঘন মিটার। তাহলে 4টি গর্তের আয়তন যদি এত মিটার হয়, তাহলে যতটা আয়তন অতটা তো ওখান থেকে মাটি উঠবে। আয়তন মানে জায়গা, কতটা জায়গা, আয়তন হচ্ছে কতটা স্থান জুড়ে থাকে, কতটা জায়গা দখল করে আছে গর্তটা। তাহলে এতটা 4টা গর্ত এতটা জায়গা দখল করে আছে, তারপরে এতটাই মাটি উঠবে ওখান থেকে। আর এই মাটিটাকেই ছড়ানো হয়েছে কোথায়, ওই মেঝেতে, বা ওই ক্ষেত্রফল, এতটা ক্ষেত্রফলে এতটা জায়গাতে। আর তারপরে মাটিটা বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে কতটা, মিটার। তার ফলে মাটিটার যতটুকু বৃদ্ধি পেলো তার আয়তন কত পেয়েছিলাম, এতটা। তাহলে এই আয়তনটা এই এই তোমার এই তাহলে এটা তোমার তলটা বৃদ্ধি পেলো কেন, কারণ এই মাটিটাকে এখানে দেওয়া হয়েছে বলি তো। তারপর নিশ্চয়ই তাহলে এখানে বলতে পারি আমি এটার আয়তন আর এটার আয়তন কি হয় বলো, সমান হবে এখানে। তা আশা করি উপরেগুলো সবার হয়ে গেছে লেখা। উপরেগুলো মুছে দিচ্ছি, উপরেগুলো মুছে দিচ্ছি। ছবিটা তোমাদের বোঝানোর জন্য আঁকা হয়েছে, ছবিটা না আঁকলেও কোনো ব্যাপার নাই, ছবিটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ছবিটা ওইখানে মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো, শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, যে এটা ইকুয়াল টু এটা। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারি, শর্ত অনুসারে বলতে পারি এটা ইকুয়াল টু এটা, কত, 200
36 ইন্টু 8 ইকুয়াল টু কত বলতে পারি? 256। তাহলে বা এইচ এর মানটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখানে যদি কাটাকাটি করি, এখানে যদি কাটাকাটি করা হয়, দেখো কত হবে। কাটবে কত দিয়ে কিভাবে বুঝবো? কাটবে কত দিয়ে সেটা বোঝার জন্য দেখো, এটা 4 দিয়ে কাটবে, কিভাবে বুঝলাম? লাস্ট দুটো সংখ্যা, লাস্ট দুটো সংখ্যা হতে লাস্ট দুটো ডিজিট অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা যতই বড় হোক না কেন সেটা 4 দিয়ে কাটাকাটিও করা যাবে। কাটাকাটি করা মানে তো ভাগ করা, তোমার 4 দিয়ে ভাগ যাবে। লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 × 4 = 56, 4 × 9 = 36, তার মানে পুরো সংখ্যাটাই 4 দিয়ে কাটবে। তাহলে পুরো সংখ্যাটা যদি 4 দিয়ে কাটি আমরা, তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 × 5 = 20, আর 4 × 9 = 36। এখানে 4 × 6 = 24, আর কত? 4 × 4 = 16। 424 মানে 1 পড়েছিল, 1-এর পাশে 6 মানে 16, 4 × 4 = 16। তাহলে এখানে এইচ ইকুয়াল টু কত লিখতে পারি? এখানে 64, আর এইচ এর সঙ্গে যে গুণ থাকে সে তো এপারে সে বাই হয়ে যায়, বাই করে দিলাম কত? 59। তো অতএব আমরা এইচ এর মানটা ফাইনালি পেয়ে যাচ্ছি 1.59। 1 কে 59, এর সঙ্গে কত যোগ করলে 64 হয়? 5 যোগ করলে। তাহলে ফাইনালি আমাদের এটাই উত্তর, 1.5/59। এবার লাস্ট লাইন দেখে দেখে লিখে দিলে উত্তর হয়ে যাবে। অতএব মাঠের তলের উচ্চতা, অতএব মাঠের, আমরা এইচ ধরে নিয়েছিলাম না, তো এইচ এর মান তো আমরা অলরেডি পেয়ে গেলাম। অতএব অতএব কি বললো? মাঠের তলের, অতএব মাঠের তলের উচ্চতা 1.5/59 মিটার বৃদ্ধি পাবে। অতএব মাঠের তলের উচ্চতা 1.5/59 মিটার বৃদ্ধি পাবে। এটাই আমাদের উত্তর। সবার লেখা হয়ে গেছে এই পর্যন্ত? সব নোট করা হয়ে গেছে তো? তাহলে এরপরে 19 নম্বর অঙ্কটা পড়ো। এরপরে 19 নম্বর অঙ্কটা সবাই পড়ো। 19 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5, 6.5 উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। তাহলে পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি বলছে, গর্তটি বলছে কত মিটার গভীর করতে হবে, মানে একটা নিচু জমিকে উঁচু করতে হবে। একটা নিচু জমিকে উঁচু করতে গেলে ওখানে মাটি দিয়ে তো উঁচু করতে হবে না, তাই কিনা? একটা নিচু জমিকে আমি যদি উঁচু করতে চাই, তাহলে ওখানে একটা নিচু জমিকে উঁচু করার জন্য, তার জন্য পাশে কি করা হয়েছে বলো? গর্ত করা হয়েছে। তাহলে ওই গর্ত থেকে যতটা মাটি দেওয়া হয়েছে, তো ওই মাটিটা দেওয়ার ফলে তো কি হয় বলো? নিচু জমিটা উঁচু হবে।
তার মানে নিচু জমিটা উঁচু হবে, যে যতটুকু উঁচু হচ্ছে মাটি তোমার এটা জমিটা নিচু জমিটা, তাহলে ওইটুকু মাটি পাচ্ছি কোনখান থেকে? ওই গর্ত থেকে পাচ্ছি। আর গর্ত করা হয়েছে কটা? হলো একটাই গর্ত করা হয়েছে না? একটি জমি গর্ত করে মাটি তোলা হবে, একটাই গর্ত করা হয়েছে। আর ওই গর্ত করার জন্য মাটি দেখো এখানে গর্ত করার জন্য কি করা হয়েছে, পাশের 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি মানে একটাই গর্ত করা হয়েছে, গর্তটি কত মিটার গভীর করতে হবে? তাহলে গর্তটা যদি গভীর করতে চাই, তাহলে এখানে অলরেডি কি কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কার? গর্তের। কি দেওয়া নাই? উচ্চতা দেওয়া নাই, মানে গভীরতা দেওয়া নাই এখানে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু গভীরতা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন। তাহলে ওই আয়তন মানে যতটুকু আয়তন হয় অতটুকুই তো কি বল ওখান থেকে মাটি উঠবে, তাহলে ওই মাটিটাই তো নিচু জমিতে ফেলা হবে। তাহলে যেখানে মাটিটাকে ফেলবো তার কি ভাগ করতে হয়? তার আয়তন, তাই না? মানে যেখানে, মানে কথায়, যেখানে তোমার মাটিটাকে ফেলবো আমি কিনা, মাটিটাকে ফেলা হচ্ছে কোথায়? নিচু জমিতে ফেলা হচ্ছে কিনা এখানে। তাহলে নিচু জমিটাকে যেহেতু মাটিটা ফেলা হচ্ছে, তা নিচু জমিটা কি কি আমাকে এখানে দেওয়া আছে বলো? 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া এখনো নিচু জমিকে 6.5 ডিসিমি উঁচু করতে হবে, তাই না? 6.5 ডিসিমি উঁচু করতে হবে। তাহলে একটা নিচু জমিকে 6.5 ডিসিমি উঁচু করতে চাই, তো বুঝে আসছে কি বলছে? একটা নিচু জমিকে উঁচু করবো, কতটা উঁচু করবো? 6.5 ডিসিমি উঁচু করবো, তাই না? তাহলে 6.5 ডিসিমি যদি উঁচু করতে চাই মাটিটাকে, তাহলে মাটিটা না জমিটাকে, তাহলে জমিটার যা লেভেল ছিল আগে তা তা এখন লেভেলটা কতটা হবে? 6.5 ডিসিমি ওর থেকে উঁচু হবে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এককগুলো আলাদা আছে না, এককগুলো আলাদা যখন বলেছিলাম তখন কি করতে হয়? এককটাকে চেঞ্জ করতে হয়। কিরকম ভাবে চেঞ্জ করব? তো সময় বড় থেকে ছোটতে যাব, বা ছোট থেকে তুমি বড়তে আসতে পারো, অসুবিধা নাই তা, কিন্তু কি বলো সব সময় ওই বড় থেকে ছোটতে গেলে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়। তাহলে এক করে কাজ করি আমরা, যে নিচু জমিটা ছিল সেই নিচু জমিটার দৈর্ঘ্য প্রস্থ আর কি বলো কতটা উঁচু করতে হবে, নিচু জমিটাকে, নিচু জমিটার দৈর্ঘ্য প্রস্থ আর কতটা উঁচু করতে হবে সেটুকু আমরা লিখে ফেলি। লিখো। নিচু জমিটির দৈর্ঘ্য কত বলেছে? 48 মিটার। লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, চওড়াটা হচ্ছে কি বলো, মানে বড় যেটা, সেটা বড়টাকে আবার দৈর্ঘ্য ধরি, ছোটটাকে প্রস্থ মনে করি কিনা। কত বলো? 48 মিটার। তারপরে বলতে পারি প্রস্থ কত আছে বলো, প্রস্থ 31.5 মিটার। এবার দেখো এখানে দু রকম একক থাকার জন্য কি বলেছিলাম, সবসময় বড় থেকে ছোটতে আসবো আমরা। তা এখানে তোমার মিটার আছে, এটাও মিটার আছে। আরটা কি ছিল বলো, এই নিচু জমিটাকে উঁচু করবে কতটা? তাহলে নিচে লিখবো নিচু জমিটিকে উঁচু করতে হবে নিচু জমিটিকে উঁচু করতে হবে সমান সমান কত বলো, 6.5 ডেসিমিটার। 6.5 ডেসিমিটার। উত্তরে কি, উত্তরে মিটারে চেয়েছে না? তো সবগুলোকে তোমার এখানে মিটারটাকে ডেসিমিটারে না গিয়ে একটাই শুধু ডেসিমিটার আছে, ওটাকে আমরা মিটারে নিয়ে আসি। তো এটাকে আমরা মিটারে নিয়ে চলে আসি।
তাহলে ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে শুধু দশমিকটা এক ঘর সরে আসবে, তাহলে কত হবে 0.65 মিটার। তাহলে নিচু জমিটাকে যেহেতু আমি এতটা উঁচু করবো, তো যতটুকু উঁচু হলো তার আয়তন পেয়ে যাবো কিনা, মানে তার আয়তন পাবো কিনা বলো, যতটুকু উঁচু হলো মাটির মানে তোমার জমিটা, যতটুকু উঁচু তার আয়তন আমি পেয়ে যাবো। কেন? কারণ আমার সবগুলো জানা আছে, দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ জানা আছে, আর উচ্চতাও জানা আছে। তিনটাকে গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। তো যতটুকু জমিটা উঁচু হলো তার আয়তন, তাই না? নিচে লিখো এবার, নিচু জমিটি যে পরিমাণ উঁচু হবে তার আয়তন সমান সমান কত লিখতে পারি? এটা ইন্টু এটা ইন্টু এটা। তাহলে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, পাশে কি বলো? আয়তন একক কি দিয়ে শুরু হয়? ঘন দিয়ে। তাহলে ঘন মিটার। আর সেটা ক্যালকুলেশন এখানে আমরা করবো না, ক্যালকুলেশন আমরা পরে গিয়ে করবো। এটা আবার সমান হবে কার সঙ্গে? ওই যে গর্ত যে করা হয়েছিল, গর্ত থেকে যে মাটিটা দিয়েছিলাম তার ফলে যে মাটিটা এই জমিটা উঁচু হয়েছে। তার মানে এইটুকু 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 সমান সমান বলতে পারি, মানে যে আয়তনটা এখন বার করলাম ওই আয়তনটা সমান হবে কার সঙ্গে? যে গর্তটা করা হয়েছিল সেই গর্তটার আয়তনের সঙ্গে সমান হবে। আর গর্তের আয়তন আমাকে জানতে গেলে কি জানতে হবে? ওর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা জানতে হবে। আর গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, কিন্তু কি দেওয়া নাই বলো? গভীরতা দেওয়া নাই। গভীরতাটা আমরা ধরে নিব। লিখো ধরি, দেখো ধরি গর্তটির গভীরতা মিটার। ধরি গর্তটির গভীরতা মিটার। যেহেতু আমি গর্তটার গভীরতা পেয়ে গেলাম, তাহলে গর্তটার আমরা আয়তনও পেয়ে যাবো। গর্তের দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা, অতএব দিয়ে, অতএব গর্তটির আয়তন সমান সমান, গর্তটির আয়তন সমান সমান, গর্তটার প্রশ্নে দেখো এবার কি কি দেওয়া আছে। গর্তটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য আর চওড়াটা হচ্ছে কি প্রস্থ এখানে। তাহলে 27 ইন্টু কত? 18.2, 27 ইন্টু 18.2 ইন্টু পাশে ঘন মিটার। তাহলে এটা হচ্ছে গর্তটার আয়তন। যতটা আয়তন অতটাতে মাটি ওখানে উঠবে। আর ওই মাটিটা দিয়ে তো জমিটাকে উঁচু করা হয়েছে এতটা। তাহলে আমরা কি বলতে পারি? এটা সমান সমান তো এটা। তার শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? এটা ইকুয়াল টু এটা। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এটা। তাহলে 27 ইন্টু 18.2 ইন্টু ইকুয়াল টু কত বলতে পারি? 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। বা এখানে এক কাজ করছি, দশমিক গুলোকে আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, দশমিক তুললে এখানে 27 থেকে যাচ্ছে, আর এখানে দশমিক তুললে আসছে তোমার 182। দশমিকের জন্য এক, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে অতটা শূন্য নিতে হয়, ইন্টু সমান সমান এখানে 48 ইন্টু দশমিক তুললে কত? 315 হয়ে যায়। দশমিকের জন্য আমরা এক নিচ্ছি, দশমিকের পরে ক ঘর? এক ঘর, সেজন্য একটা শূন্য। তাহলে এখানেও তাই করছি। প্রথমে জিরো লেখার দরকার নেই। 65 দশমিকের জায়গায় এক, আর দশমিকের পরে
ক ঘর 2 ঘর, সেজন্য কটা শূন্য? দুটো শূন্য। এবার এখানে আমরা কাটাকাটি করতে পারি। এখানে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত আসছে দেখো, 10-এর সঙ্গে 10 কেটে যাচ্ছে, নিচের সঙ্গে নিচে কাটাকাটি যাবে, ওপরের সঙ্গে ওপরে কাটাকাটি যাবে। একমাত্র মনে রাখো বজ্র ক্রস, ক্রস কাটাকাটি হয় না, মানে কোনাকুনি কাটাকাটি হয় না। বজ্র বজ্র গুণ হয়, কোনাকুনি গুণ হয়, কিন্তু কাটাকাটি হয় না। মানে সমান্য কোনাকুনি গুণ হয়, কাটাকাটি হয় না। এবার যদি কাটাকাটি করতে যাই, দেখো এবার কত দিয়ে কাটবে, এটাকে দেখো তো কত দিয়ে কাটছে। 2 আর 7 যোগ করলে কত হয়? 9 হয়। সংখ্যাটার ডিজিট গুলো, ডিজিট মানে দেখো 2 আর 7 আছে না এখানে, ডিজিট, ইংরেজিতে ডিজিট বলা হয়, বাংলায় কি বলা হয়? অঙ্ক বলা হয়। তাহলে এখানে 2 আর 7 কে যোগ করলে কত হয়? 9। ডিজিট গুলো যোগ করে যদি পুরো মানে একটা সংখ্যার ডিজিট গুলোকে যোগ করে যে যোগফলটা পাচ্ছি, ওই যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে কাটে। 9 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়েও কাটবে। 3-এর কাটাকাটি করার নিয়ম আর 9-এর কাটাকাটি করার নিয়ম একই। যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে কাটবে। যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে 9 দিয়ে কাটবে। তাহলে এটা বুঝলাম 9 দিয়ে কাটবে। দেখো এখানে এরকম কেউ আছে কি 9 দিয়ে কাটবে? 5 3 8 আর 1 9, এটাও 9 দিয়ে কাটবে। তাহলে এটার সঙ্গে এটাকে আমরা 9 দিয়ে কেটে দিচ্ছি। এটার সঙ্গে এটা যদি 9 দিয়ে কাটি, তাহলে 3 9 কত হয়? 27। এটাকে আমরা যদি 9 দিয়ে কাটি, তাহলে 9 দিয়ে তোমার 9-এর নামটা বড়। 3 9 27, 4 9 36, আর 4 দিয়ে বেশি চলে আসে, 3 9 27 আর 4 31, 4 পাশে 5 মানে 45। কত আসবে বলো? কত দিয়ে কাটছি? 9 দিয়ে কাটছি না? তাহলে 5 9 45। 3-এর সঙ্গে 48 কাটতে পারবো কত দিয়ে? 3 16, 3 16 48। বুঝা যাচ্ছে? এবার দেখো এখানে 182টা, 182-কে কত দিয়ে কাটতে পারি দেখো। তাহলে 182-কে আমরা যদি কাটি কার সঙ্গে, তো 182টা এখানে আমরা জানি 2 দিয়ে কাটবে। আর সেখানে দেখো তো 65টা কত দিয়ে কাটে? 5 13 65, 5 দিয়ে কাটে। আর কি দিয়ে কাটে বলো? 13 দিয়ে কাটে। কিন্তু এটাতে 5 দিয়ে কাটে না, কেন 5 দিয়ে কাটে না? 5 দিয়ে কাটবে না এই কারণে, 5 দিয়ে কোন সংখ্যাগুলো কাটে? যে সংখ্যাগুলো লাস্টে 0 বা 5 থাকে, সেই সংখ্যাটা একমাত্র কি বলো? 5 দিয়ে কাটে। তাহলে বুঝে গেলাম এটা 5 দিয়ে কাটবে না, ঠিক না? আর এটা বুঝতে পারছি 5 দিয়ে কাটছে, আর 13 দিয়ে কাটছে। তাহলে 5 দিয়ে যদি 5 দিয়ে তো এ কাটছে না, তাহলে দেখি 13 দিয়ে কাটছে কিনা। 13 দিয়ে কাটবে। 13 দিয়ে যদি কাটা হয়, 13 1 কে 13, 13 দিয়ে কাটবে। 13-এর সঙ্গে এটা কাটবে 13 দিয়ে। 13 যদি কাটা হয়, তাহলে 13 1 কে 13, আর 5 এ 18, 5-এর পাশে 2 মানে 52 হয়ে গেল। 4 13 কত হয়? 4 13 হচ্ছে 52। আর এখানে আসছে 5 13 65। এবার 14-এর সঙ্গে 35 কাটবে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 7 দিয়ে যদি কাটো, তাহলে 7 দ্বিগুণ 14, আর 5 7 কত হয়? 35। বুঝে যাচ্ছে? 2-এর সঙ্গে কত কাটবে বলো? 16 কাটবে। কত দিয়ে কাটবে? 8। তাহলে 8 দ্বিগুণ 16। আর এখানে কেউ পড়ে আছে কি? বাম দিয়ে কেউ পড়ে নাই, মানে শুধুমাত্র এইচ পড়ে আছে। আর ডান দিকে দেখো কে কে পড়ে আছে। 5 8 40, তাই না? এখানে দেখো 5 5 কত হয়? 25। আর 25-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? 8 25 কত হয়? 200। 8 25 কত হয়? 200। নিচে আছে কত বলো আবার? নিচে আছে আবার 100। তাহলে ওপর নিচে দুটো শূন্য কেটে দিলাম। তা ফাইনালি উত্তর পাচ্ছি কত আমরা? 2। তাহলে 2 মিটার উত্তর আসবে। লাস্ট লাইন দেখে দেখে লিখে দেবো, অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। নিচে লাস্টে লিখে দাও অতএব দিয়ে। অতএব গর্তটি 2 মিটার
গভীর করতে হবে। গর্তটি 2 মিটার গভীর করতে হবে। এটাই উত্তর আমাদের। অর্থাৎ গর্তটি 2 মিটার গভীর করতে হবে। তাড়াতাড়ি নোট করো, এই পর্যন্ত সবাই তাড়াতাড়ি নোট করো। হয়েছে সবার? এ পর্যন্ত নোট করা হয়ে গেছে আশা করছি। হ্যাঁ এর স্যার, পরের অঙ্কটা পড়ো। হ্যাঁ স্যার হয়ে গেছে। এর পরের অঙ্কটা সবাই পড়ো, 20 নম্বরটা। তাহলে 20 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। বলছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। তাহলে কেরোসিন তেলের ড্রাম কটা ছিল বলো? 3টা। তাহলে 3টা ড্রামে তেল রাখা হয়েছে কত কত লিটার? 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার। বলছে ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো, তাই না? একটা আয়তঘনাকার পাত্রের মধ্যে ঢালা হচ্ছে। এবার কি বলেছে? এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। পাত্রের তেলের গভীরতা কত বলছে? 7 ডেসিমিটার। গভীরতা মানে তোমার তেলটা কতটা নিচ থেকে কতটা উপরে উঠলো। এখানে কিন্তু গভীরতা বলা হয়েছে, কার বলো? এখানে তেলের গভীরতা বলা হয়েছে, পাত্রের গভীরতা বলা হয়নি। মানে তেলটা কতটা উঁচুতে আসলো, নিচ থেকে কতটা উঁচুতে আসলো, তাই না? তার মানে তেলের গভীরতা দেওয়া আছে, মানে এখানে আমরা তেলের আয়তন পাবো, পাত্রটার আয়তন পাবো না, কারণ পাত্রটা গভীরতা দেওয়া আছে কি দেওয়া নাই। কথা বোঝালো কি বললাম? তেলের এখানে গভীরতা দেওয়া আছে, মানে কতটা তেলটা উপরে উঠলো তাহলে তার আমি আয়তনটা পেয়ে যাবো। মানে এক কথায় তেলের আয়তনটা ওখান থেকে পেয়ে যাবো। ওই তেলটা ঢেলেছি বলতে তোমার গভীরতা 7 হলো, তেলটা ঢেলেছি বলতে গভীরতা 7 হলো এখানে পাত্রের মধ্যে। তাহলে আমরা জানি তাহলে ওই পাত্রে আমরা মোট তেল ঢালছি কতটা? 800, 725 আর 575। কোথায় ঢালছি বলো? আয়তঘনকার পাত্রে। তাহলে আয়তঘনকার পাত্রে মোট তেলের পরিমাণ কত হবে? তাহলে ওই তিনটাকে যোগ করে পেয়ে যাবো। তাহলে নিচে লিখতে আরম্ভ করো। 20 নম্বর কোশ্চেন। দেখো আয়তঘনকার পাত্রে মোট তেলের পরিমাণ।
আয়তঘনকার পাত্রে কি বললাম বলো, মোট তেলের পরিমাণ, আয়তঘনকার পাত্রে মোট তেলের পরিমাণ সমান সমান কত লিখতে পারি, ওই তিনটা ড্রামের তেলকে যোগ করলে পেয়ে যাবো এখানে। কত হবে, 800 প্লাস কত আছে 725 প্লাস 575 পাঁচে লিটার। তাহলে যোগ করলে কত হয়, কত হয় যোগ করলে বলো? এই 25টাকে ওখানে দিয়ে দিলাম তো 600 হয়ে গেল। এটা 600 আর 700 কত হয়, 13। আর 13 আর 8 কত হয়, 21। তার মানে 2100 লিটার, 2100 লিটার। এটা আসছে না যোগ করে? তখন এই পাত্রের মধ্যে 2100 লিটার কি বলো তেল ঢালা হয়েছে। তাহলে 2100 লিটার তেল ঢালা হয়েছে মানে পাত্রটা এই 2100 লিটার তেল, তাহলে এতে যেহেতু আয়তন পেলাম 2100 লিটার, তার মানে এতটা জায়গাও দখল করে আছে। তো জায়গা দখল করা আছে মানে আয়তন। কার আয়তন, পাত্রটার আয়তন না, পাত্রটিতে তেলের আয়তন। তাহলে পাত্রটির তেলের আয়তন আমাকে জানতে গেলে পাত্রটার দৈর্ঘ্য জানতে হয়, প্রস্থ জানতে হয়, আর কি জানতে হয়, উচ্চতা মানে গভীরতা জানতে হবে। তাহলে তার জন্য দেখো তো প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিয়েছে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া হয়েছে 4:3। তাহলে অনুপাত যেহেতু 4:3 আমাকে দেওয়া হয়েছে, তাহলে অনুপাতটাকে আমরা ভাঙতে পারি, ধরে নিতে পারি। ভেঙে ধরে নেবো দৈর্ঘ্য 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 আর প্রস্থ অনুপাত কত হয়, 4 বলেছে আর 3 বলেছে না, তাহলে 4x আর কি বলো মানে 4x আর কত বলো 3x। এখানে যেহেতু লিটার আছে, লিটার পাই কিরকম ভাবে, লিটারটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে, ঘন ডেসিমিটার মানে লিটার। আর ঘন ডেসিমিটার মানে 3 বার গুণ ডেসিমিটার ইন্টু ডেসিমিটার ইন্টু ডেসিমিটার, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করে তোমরা আয়তন পাই। তাহলে এখানে মিটার না ধরে কি ধরবো বলে, এখানে ঘন মানে ডেসিমিটার ধরবো এখানে। তাহলে 4x ডেসিমিটার, 3x ডেসিমিটার, আর তেলের গভীরতা তো দিয়েছে তোমার 7 ডেসিমিটার। এই তিনটাকে গুণ করলে আমরা পাবো আয়তন, আর ওই আয়তনটা সমান হবে কার সঙ্গে, এটার সঙ্গে। ওখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। আর এক্স এর মানটা পেয়ে গেলে পাত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে যাবো। প্রশ্নে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ চেয়েছে, তাহলে ওখানে এক্স এর মানটা বসে দিলে পেয়ে যাবো। তার জন্য আমরা ধরে নিই পাত্রটার যে পাত্রটা ছিল আয়তক্ষণকার পাত্র, তাহলে ওর দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা ধরে নিচ্ছি। লেখো আয়তঘনকার পাত্রটির, শুধু পাত্রটি লিখলে হবে, লেখো ধরি পাত্রটির কি কি বললাম, দৈর্ঘ্য ধরতে বললাম আর প্রস্থ ধরতে বললাম। ধরি পাত্রটির দৈর্ঘ্য সমান ছিল 4:3, তার মানে 4 হচ্ছে, পাশে একটা এক্স দিয়ে গুণ করে দিলাম অনুপাতকে ভাঙার জন্য। তাহলে 4x, পাশে কি লিখতে বলেছিলাম এককটা, ডেসিমিটার। কেন, কারণ লিটারে আছে সেই জন্য, আর লিটার মানে আমরা জানি ঘন ডেসিমিটার। পাত্রটির দৈর্ঘ্য ধরলাম এটা, আর প্রস্থ ধরলাম 3x ডেসিমিটার। আর পাত্রটার, এটা দেওয়াই আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে না। পাত্রটির গভীরতা দেওয়া আছে কিনা, তেলের গভীরতা দেওয়া আছে। দাঁড়াও, পাথরটির গভীরতা দেওয়া নাই, কার দেওয়া আছে, তেলের গভীরতা দেওয়া আছে। যেহেতু তেলের গভীরতা দেওয়া আছে, তখন তেলের আয়তনটা পেয়ে যাবো, কতটা তেল ছিল পাত্রটার মধ্যে, যতটা তোমার ওর গভীরতা। পাত্রটার আয়তন এখানে পাবো না, কারণ পাত্রটার এখানে কি দেওয়া নাই, গভীরতা দেওয়া নেই। তাহলে পাত্রের মধ্যে কার কার এখানে আয়তন পাবো, তেলের আয়তন পাবো। তো নিচে লিখো বল, দেখো পাত্রটিতে যে পরিমাণ তেল আছে তার আয়তন, পাত্রটিতে যে পরিমাণ তেল আছে তার আয়তন। পাত্রটিতে যে পরিমাণ তেল আছে তার আয়তন।
পাত্রটিতে যে পরিমাণ তেল আছে তার আয়তন সমান, বলো কত হবে? 4x ইন্টু 3x ইন্টু 7, পাশে ঘন ডেসিমিটার, সমান সমান। এটা এখানে গুণ গুণ করতে পারো, আর গুণটা না করলেও কাটাকাটি ওখানে গিয়ে করলেও হবে। তাহলে এক কাজ করি আমরা, এখানে না 3 4 কত হয় বলো? 12 এক্স স্কোয়ার, এটাকে শুধু গুণ করে দিলাম এইটুকু, এই দুটোকে, আর এখানে 7টাকে রেখে দিলাম। আর ঘন ডেসিমিটারের জায়গায় আমি কি লিখতে পারি? কারণ এই আয়তনটা তো সমান হবে কার সঙ্গে? 2100 সঙ্গে সমান হবে, কারণ পাত্রটির তেল ছিল কতটা? 2100 লিটার। আর ওই পাত্রটাতে তেলের আয়তন বেশি কতটা? এতটা। তাহলে এতটা জায়গা জুড়েই তো আছে এই তেলটা। তার মানে এই যে এটা আর এটা সমান, এদের একক গুলো সেম হতে হবে। এখানে লিটার, তো আমরা এটাকে লিটার লিখতে পারি। কেন? কারণ এটা ঘন ডেসিমিটার, মানে আমরা লিটার জানি। তাহলে ঘন ডেসিমিটারের জায়গায় আমরা লিখে দিলাম লিটার। পাশে লিখবো এখানে, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি বলো? এটা ইকুয়ালিটি দিয়ে লিখতে পারি আমরা 2100, পারি না? তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, এটাকে শর্তানুসারে লিখো, তাহলে অতএব দিয়ে লিখো, বা প্রশ্নানুসারে লিখো, ওটা কোনো ফ্যাক্টর পড়ে না। অতএব দিয়ে লিখতে পারি, আমি অতএব দিয়ে লিখলাম এটা ইকুয়াল টু এটা। অতএব লিখতে পারি 12x² ইন্টু 7 ইকুয়াল টু কত? 2100। এখানে 7-এর সঙ্গে এটা কেটে দাও, 3 7 কত হয়? 21। 12, এটা দিয়ে 12 দিয়ে পুরোপুরি কেটে দাও, 12 দিয়ে পুরোপুরি কাটতে পারবো। আর 12 দিয়ে যদি কাটি কত হবে বলো? 12 দ্বিগুণ 24, পড়ে আছে 6, পাশে শূন্য মানে 60, কত? 5 12 60। তাহলে বা x² বলতে পারি আমরা 25 মানে 5 স্কোয়ার। বোঝার আমি স্কোয়ার স্কোয়ার তুলে দিলাম, অতএব x ইকুয়াল টু কত বলতে পারি আমরা? x ইকুয়াল টু বলতে পারি 5। প্রথম প্রশ্নে চেয়েছিল এখানে কি বলো? পাত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ তো আমরা ধরে নিয়েছিলাম, এক্স এর মানটা বসতে দিলে তো আমরা পেয়ে যাবো না দৈর্ঘ্য আর প্রস্থ। তো নিচে বা লিখো পাত্রটির, অতএব পাত্রটির দৈর্ঘ্য সমান, নিচে লিখো অতএব পাত্রটির অতএব পাত্রটির দৈর্ঘ্য সমান সমান কত হয়? ছিল 4x, তাহলে 4x মানে 4 ইন্টু 5, তাহলে 4 5 20। একক ছিল কি পাশে? ডেসিমিটার। প্রস্থ, প্রস্থ কত হবে? 3x, তার মানে 3 ইন্টু 5, মানে 3 5 15 ডেসিমিটার। তাহলে এই দুটো হচ্ছে উত্তর, প্রথম প্রথম প্রশ্নের উত্তর। তাহলে দুটোই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এটা হলো প্রথম অংশ। দুটো কোশ্চেনের মধ্যে তোমার দেখো দুটো পার্ট করা আছে, একটা পার্টে আমরা উত্তর বার করলাম, দ্বিতীয় মানে সেকেন্ড পার্টে কি বলেছে দেখো। সেকেন্ড পার্টে বলা হয়েছে যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো। কার গভীরতা বলেছে? তেলের গভীরতা বলেনি। কার গভীরতা বলেছে? পাত্রের গভীরতা। তাহলে পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তাহলে দেখি, তাহলে যদি 5 ডেসিমিটার গভীরতা হয় কার পাত্রের, তখন আয়তনটা কতটা হয়? মানে আয়তন মানে কতটা ওখানে তেল ও রাখতে পারবে, যতটা আয়তন হবে অতটা তেল রাখতে পারবে, তার বেশি তো তেল রাখতে পারবে না। মানে যতটা জায়গা অতটা তেল রাখা যাবে, তার বেশি তো তেল রাখতে পারবো না আমি। যদি 5 ডেসিমিটার হয়, তাহলে দেখি তখন পাত্রটার আয়তন কত হতো। যদি পাত্রটার গভীরতা কত বলো? 5 ডেসিমিটার হতো, তবে পাত্রটির আয়তন কত হতো দেখি।
ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আশা করি সবার হয়ে গেছে লেখা। এই পর্যন্ত সবাই নোট করে তাড়াতাড়ি। তাহলে অঙ্কটা দুটো পার্ট ছিল, তাহলে একটা পার্ট আমরা করছি এখানে, প্রথম অংশ। এটা অঙ্কের প্রথম ও ফার্স্ট পার্ট। প্রথম অংশ আমাদের হয়ে গেল, তো দ্বিতীয় অংশ এখনো হয়নি। তাহলে এই পর্যন্ত আশা করি সবার হয়ে গেছে। ওপরটা মুছি। এবার দ্বিতীয় অংশ। তাহলে পাত্রটার গভীরতা কত বলেছে, এবার 5 ডেসিমিটার যদি হয় তাহলে ওর আয়তন কতটা হয় সেটা দেখি। এবার লিখো, যদি পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার হতো, যদি পাত্রটির গভীরতা যদি পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে তার আয়তন হতো সমান। ঠিক আছে, তবে তার আয়তন কত হতো? তবে তার আয়তন হতো সমান। তবে তার আয়তন হতো সমান। দেখি তার আয়তন কত হতো। তাহলে আয়তন বার করার জন্য আমাদের কি জানতে হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো আমাদের বার করে আছে। দৈর্ঘ্য কত? 20, 15, আর গভীরতা কত পেলাম? 5। তাহলে 20 ইন্টু 15 ইন্টু 15 সমান সমান, যদি গুণ করা হয় 5 15 কত হয়? 75, আর 75 দ্বিগুণ কত হয়? 150। আর একটা শূন্য অলরেডি আছে এখানে। আর ঘন ডেসিমিটার জায়গায় আমরা কি লিখতে পারি? লিটার। কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে কি হয়? 1 লিটার হয়। তার মানে এখানে যেহেতু পাত্রটার আয়তন পেলাম কত? 1500 লিটার। তাহলে এখানে 1500 লিটারের বেশি কি আমি তেল রাখতে পারবো? পারবো না। প্রশ্নে কি বলা হয়েছে? যে ওই পাত্রটাতে যদি 5 ডেসিমিটার যদি ওর গভীরতা হয়, তাহলে পাত্রটাতে 1620 লিটার কি তেল রাখা যাবে? যাবে না। কেন? কারণ এর থেকে বেশি আছে। এর থেকে বেশি তেল যদি রাখতে চাই, তাহলে তেলটা তো তোমার নিচে পড়ে যাবে এসে। কারণ জায়গা ততটা না, জায়গা কতটা বলে, ক্যাপাসিটি হচ্ছে 1500 লিটার। এর এর বেশি ও তেল রাখতে পারবেন। তাহলে বলে এক্ষেত্রে কি 1620 লিটার তেল রাখা যেত পাত্রটাতে? যেত না। তার নিচে আমরা লিখে দেবো, এক্ষেত্রে এক্ষেত্রে পাত্রটিতে এক্ষেত্রে পাত্রটিতে 1620 লিটার এক্ষেত্রে পাত্রটিতে 1620 লিটার তেল রাখা যেত না। এক্ষেত্রে পাত্রটিতে 1620 লিটার তেল রাখা যেত না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর, মানে সেকেন্ড পার্ট যে ছিল সেই সেকেন্ড পার্টের উত্তর। তা তুমি নোট করো।
হয়ে গেছে না সবার নোট করা? আশা করি সবার হয়ে গেছে নোট করা। এরপরের কোশ্চেন কত নম্বর? 20 হলো, এরপরে হবে 21 নম্বর। তাহলে 21 নম্বর অঙ্কটা খুব ভালো করে পড়ো সবাই। একুশ নম্বর অঙ্কটা সবাই ভালো করে পড়ো। বলছে আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার। মানে 3টা ফ্যামিলি থাকছে একটা ফ্ল্যাটের মধ্যে, মনে করো একতলা, 2 তলা আর 3 তলা। তাহলে এখানে এক একটা তলাতে এক একটা ফ্যামিলি থাকছে। তার জন্য প্রতিদিন দৈনিক মানে প্রত্যেক দিন জল লাগছে কতটা করে? 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার, তাই না? কে কোন তলায় থাকছে সেটা এখানে প্রশ্নে উল্লেখ করা নাই, আর সেটা আমাদের উল্লেখ করা নাই বলে আমাদের দরকারও নাই যে কে কোন তলায় আছে, নিচতলায় আর 2 তলায় আর কি বল 3 তলায়, ঠিক না? কিন্তু প্রশ্ন দেখে বুঝে যাচ্ছে যে যারা জল বেশি খরচ করছে না তারা সব থেকে নিচতলায় আছে। আর নিচতলা শ্রেণীর লোকগুলো জলে স্পিড বেশি বলে জলটা বেশি অপচয় হয়, তাই না? যত নিচে যাব না জলের কি বলো স্পিড বেড়ে যায়। জলের স্পিড বেড়ে যাওয়ার জন্য জলটা তোমার কি হয়ে যায়, বেশি অপচয় হয়। তার মানে এখানে বুঝতে পারছি সব থেকে নিচতলায় কারা আছে, যারা নিচতলায় আছে ওরা ইউজ করছে কত লিটার জল? 1200 লিটার। 2 তলার শ্রেণীর হলো 1050, আর 3 তলায় যারা আছে তারা। তাহলে এবার 3টা ফ্যামিলি মোট তাহলে কতটা জল ইউজ করছে পেয়ে যাবো। পুরো প্রশ্নটা পড়ে আগে তারপরে বলছি, দেখো কি বলছে। বলছে এই চাহিদা মেটানোর পরও, মানে এদের চাহিদা মেটানোর পর ওই 3টা ফ্যামিলির যে এতটা পরিমাণ জল লাগবে, তাহলে ওই জলটার চাহিদা মেটানোর পরেও কি হয়, 25% জল মজুদ থাকে মানে জমা থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে বলেছে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, বলছে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। তাহলে যে জায়গাটা পাওয়া গেছে ওইটুকু জায়গার মধ্যে আমার অত, তোমার যত লিটার এখানে আছে না 3টা ফ্যামিলি থেকে, তাহলে অত লিটার জল তো থাকবেই, প্লাস ওর থেকেও কি বলো ওর আবার কত পার্সেন্ট, 25% যাতে জল জমা থাকে, খরচ করার পরে যাতে জমা থাকে, তাহলে অত লিটার তেল এখানে আমাকে রাখতে হবে। কিন্তু ওইটুকু জায়গার মধ্যে আমাকে তেল, মানে তেলটা না, তেল তেল না কি বলেছে, জল। তো অতটা কি বলে এখানে জল, অতটা জল আমার এখানে জমা রাখতে হবে এক কথায়। তাহলে যেটুকু জায়গা দেওয়া হয়েছে ওইটুকু জায়গার মধ্যে আমাকে জলটা ধরাতে হবে, তাই না? তাহলে দেখি এখানে কতটা জল ওখানে, কতটা জল ওইখানে তোমার রাখতে রাখতে হবে এক কথায়, টোটালি মানে সম্পূর্ণ মোট ওখানে কতটা জল রাখতে হবে। তার প্রথমে আগে বার করি 3টি ফ্যামিলি যে ছিল, 3টা ফ্যামিলির মোট দৈনিক জলের পরিমাণ কত, তার মোট মানে যোগ করলে পেয়ে যাবো এখান থেকে। দেখো 3টি পরিবারের দৈনিক মোট জলের চাহিদার পরিমাণ, 3টি পরিবারের 3টি পরিবারের দৈনিক জলের, 3টি পরিবারের দৈনিক জলের চাহিদার, প্রশ্নে লেখা আছে ভাষাটা, দৈনিক জলের চাহিদার মোট পরিমাণ বার করছি এখানে, কারণ যোগ করে দিচ্ছি।
তাহলে মোট পরিমাণ সমান সমান কত লিখতে পারি, তিনটাকে যোগ করলে পেয়ে যাবো। কত হয় বলো, 1200 প্লাস 1050 প্লাস 950 পাশে কি লিটার, সমান সমান কত আসবে দেখো এখানে, এই 50 ওখানে দিলাম, তাহলে 1000 হয়ে গেল, 1000 1000 2000, আর এখানে আছে আবার 1200, তাহলে 3200 আসছে, তাহলে 3200 লিটার, 3200 লিটার। তাহলে এতটা জল তো ওদের তিনটা ফ্যামিলি ইউজ করে নিবে। এরপরেও কত পার্সেন্ট তোমার, কত পার্সেন্ট বলো জমা থাকবে, মানে এই এত লিটারে 25%, চাহিদার বলছে না, চাহিদা প্রশ্ন করে দেখো, এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25%, মোট চাহিদা হচ্ছে এত লিটার, তাহলে এত লিটারে 25% জল আরো জমা থাকবে। তাহলে এত লিটারে 25% জল দেখি কত হয়, নিচে এবার লিখো 3200 লিটারের, 3200 লিটারের 25% সমান সমান বলতে পারি আমরা 3200 লিটার, এর মানে গুণ, এর মানে তোমরা গুণ হিসেবে জানি, এর 25% মানে 25/100, 25/100, এখানে বলো কত আসবে পাশে লিটার, 4/25 কত হয়, 25 × 25, 4/25 কত হয় 100, এটার সঙ্গে যদি কাটা হয় 4 8 কত হয়, 4 8 32 আর দুটো শূন্য, তার মানে 800 লিটার আরো জল ওইখানে চাহিদা মেটার পরেও এত লিটার জল ওখানে জমা থাকবে, মানে এমার্জেন্সি হিসেবে জমা রাখতে হবে, তাই না? জল তো ইউজ হবেই প্রত্যেক দিন, ওটা 100 লিটার যাতে জল কি হয় এখানে জমা থাকে, ওইরকম জায়গাতে জলটা আমাকে ধরাতে হবে, কিরকম জায়গাতে, যে যেটুকু তোমার দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে না, এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া, ওইটুকু জায়গার মধ্যে জলটা আমাকে ধরাতে হবে, আর তার জন্য একটা ট্যাঙ্ক বসাতে হবে। তাহলে 3200 আর 800 যোগ করলে কত হয়, 4000 লিটার। তার মানে যে জায়গাটাতে আমি জল মানে যে ট্যাঙ্কটা বসাবো, তো সেই ট্যাঙ্কটিতে জলের তাহলে ক্যাপাসিটি কত হয় বলো, 4000 লিটার, তাই না? তাহলে যে ট্যাঙ্কটা বসাবো সেই ট্যাঙ্কটি তাহলে ম্যাক্সিমাম কত লিটার জল ধরবে, কত লিটার বলো, 3200 প্লাস 800 সমান কত, 4000 লিটার, বুঝে যাচ্ছে? তা নিচে এবার লিখো, দেখো যে ট্যাঙ্কটি বসানো হবে, যে ট্যাঙ্কটি বসানো হবে তাতে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কত লিটার জল রাখা যাবে বলো, এটা প্লাস এটা, বা তাতে মোট লিখো, আর থাক এটাই না, অসুবিধা নেই। তাতে সর্বোচ্চ বলো কত লিটার জল রাখা যাবে, তাতে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কত লিটার, তাতে সর্বোচ্চ জল রাখা যাবে সমান কত, 3200 প্লাস 800 যোগ করে কত হয়, তাহলে 4000 লিটার। তাহলে এত লিটার আমি জল ওখানে রাখতে পারবো, তখন এত লিটার জল রাখতে পারবো মানে এত লিটারই কি বলো ওর আয়তন হতে হবে, তবে তো এত লিটার জল রাখতে পারবো। তো এত লিটার আয়তন বার করার জন্য আমরা জানি আয়তন ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, আর ট্যাঙ্কটার এখানে গভীরতায় প্রশ্ন চেয়েছে আমার কাছে, আর দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়াই আছে, ট্যাঙ্কটার কি বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়াই আছে না। তাহলে নিচে এবার লিখো, গভীরতা দেওয়া না, এটা ধরে নিবো, লিখো ট্যাঙ্কটির
দৈর্ঘ্য সমান সমান, ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান সমান কত বলেছে? 2.5 মিটার। 2.5 মিটার। এটা কি আমরা কত? 2.5 মিটার। মিটার থেকে আমরা মিটারে রাখলে হবে না, কারণ লিটার রেঞ্জ হিসাব, লিটার যেতে গেলে আমাকে ডেসিমিটার আগে যেতে হবে, আর ডেসিমিটারকে 3 বার গুণ করে আমরা পাই লিটার। তাহলে দশমিক সরালে ডেসিমিটারে চলে যাবো। মিটারে ডান দিকে তো ডেসিমিটার হয়, দশমিক ডান দিকে সরবে, তাহলে 25 হয়ে যাবে এটা। তাহলে 25 ডেসিমিটার। 25 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটির প্রস্থ কত হবে? মানে কত কত দেওয়া আছে প্রশ্নে? 1.6। তাহলে 1.6 মিটার, এটাকে আমরা বলতে পারি 16 ডেসিমিটার। আর আমি ধরে নিলাম যে ট্যাঙ্কটি কত গভীর করতে হবে? এক্স, এখানে ডেসিমিটার ধরলাম কি না, এখানে ডেসিমিটার নিয়ে আসলাম, ডেসিমিটারে নিয়ে আসি, পরে আমরা মিটারে কনভার্ট করে দেবো। ধরি ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর করতে হবে। তাহলে ট্যাঙ্কটার বলো এখানে আয়তন পেয়ে যাবো কিনা? ট্যাঙ্কটার আয়তন পেয়ে যাবো না, তিনটাকে গুণ করে? তার নিচে লিখতে পারি ট্যাঙ্কটির আয়তন। ট্যাঙ্কটির আয়তন হবে কত? এটা ইন্টু এক্স। তাহলে 25 ইন্টু এক্স, পাশে ঘন ডেসিমিটার। ক্যালকুলেশন বলতে গেলে আমাদের একক সেম হতে হয়। তাহলে ট্যাঙ্কটার যতটা আয়তন অতটা তো এখানে জল রাখা যাবে, আর জল রাখতে পারবো কতটা? 4000 লিটার আমাকে জল রাখতে হবে এখানে। তাহলে এখানে ছিল একক কি? লিটার। এটাও আমাকে এখানে লিটারেই আনতে হবে, আর আমরা জানি ঘন ডেসিমিটার মানে তো লিটার। এখানে যা আছে আমরা সেম লিখে দিলাম, 25 ইন্টু 16 ইন্টু এক্স, ঘন ডেসিমিটার জায়গায় আমরা লিটার লিখে দিলাম। পাশে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো। আচ্ছা, আগে কথা উল্লেখ করেছি কি? আগে কথা উল্লেখ করিনি, তাহলে এখানে উল্লেখ করে দিই। যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, এখানে পাশে লিখে দাও যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে এখানে বলো আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি বলো? যতটা আয়তন অতটা আমি এখানে জল রাখতে পারবো, মানে এটা ইকুয়াল টু আমি এটা বলতে পারি কি না? তার প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে বা অতএব দিয়ে লিখো, কোনোটা কোনো ফ্যাক্টর পড়ে না, মেনে নিচে ক্যালকুলেশন দেখে, ওগুলো কোনো দেখা না তুমি কি লিখছো। তাহলে এখন অতএব দিয়ে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে কত? 4000। লিখো অতএব দিয়ে। অতএব লিখতে পারি কত? 25 ইন্টু 16 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 4000। তাহলে 25 ইন্টু 16 ইন্টু এক্স, এটাই হচ্ছে 4000। স্যার 25 16 এখান 4000 থেকে নাকি স্যার? এক্স এর 25 ইন্টু 16 ইন্টু এক্স, ঠিক আছে স্যার। কাটাকাটি করো। কাটাকাটি যদি করা হয় কত দিয়ে কাটবে? স্যার 25 ইন্টু 16 স্যার, ওখানে স্যার 25 দিয়ে 4000 স্যার। কাটাকাটি করো এখানে, তো যে কোনো একটা দিয়ে কাটো, হয় 25 দিয়ে কাটো, নাহলে 16 দিয়ে কাটো, যে কোনো একটা দিয়ে কাটো। এখানে 16 দিয়ে কাটো, তার কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে না? 4 দিয়ে কাটবে, 4 4 কত হয়? 16। আর 4 দিয়ে পুরোপুরি 4 1 কে 4, আর কটা শূন্য? 3টা শূন্য। এবার এখানে 25 দিয়ে কাটলে সুবিধা হবে, দেখো 25 দিয়ে কাটছি এবার।
তাহলে 4 25 কত হয় 100। তাহলে 4 25 এই 25 দিয়ে কাটলাম এটাকে, 4 25 হয়ে গেল 100, একটা শূন্য। এই পর্যন্ত 4 25 100 একটা শূন্য। 4 10 কত হয় 4 10 40। তাহলে অতএব আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম 10। 10 ডেসিমিটার। কিন্তু প্রশ্নে কি চেয়েছিল মিটারে। তা 10 ডেসিমিটারকে আমরা আমরা মিটার থেকে ডেসিমিটার থেকে আমরা মিটার আসতে হয়, তাহলে 10 দিয়ে ভাগ, 10 কে 10 ভাগ করলে হয় 1। এক হবে উত্তর। লাস্ট লাইন দিকে দিকে লিখে দিব। অতএব ট্যাঙ্কটি, নিচে লিখবো অতএব ট্যাঙ্কটি অতএব ট্যাঙ্কটি কত 10 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কটি 10 ডেসিমিটার। ডেসিমিটার মানে কত উত্তরে দেখো, প্রশ্নে দেখো কি বলেছে, মিটারে চেয়েছে না। তাহলে 10 ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে কত হয়ে যাবে এটা 1 মিটার সমান সমান, ওটাকে আমরা বলতে পারি 1 মিটার। ট্যাঙ্কটি 10 ডেসিমিটার বা সমান 1 মিটার কি করতে হবে, গভীর করতে হবে। হয়েছে? আশা করি সবার হয়ে গেছে লেখা এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই থাক, বাকিটা এর পরের দিন করাবো। বাকি থাকলো কটা অঙ্ক আর, বড় অঙ্কগুলো বাকি থাকলো 22 23, তারপরে এমসিকিউ গুলো বাকি আছে, এর পরের দিন বাকিটা দেখবো। আর নিচে আরো আছে, আচ্ছা নিচে আরো আছে, দেখো ওই পার্টটা সেকেন্ড পার্টটা করে নাও। তো এটা প্রথম অংশ হলো নাকি এতক্ষণ থেকে, তাহলে প্রথম অংশ হলো এটা। তাহলে প্রথম অংশ হলো, দ্বিতীয় অংশ যদি আমরা করতে চাই তাহলে এটা মুছে দিই। তাহলে প্রশ্নের একটা পার্ট হলো, আর একটা পার্ট সেকেন্ড পার্টটা যদি আমরা করতে চাই তাহলে কি বলেছে পড়ে দেখি সেকেন্ড পার্টে কি বলেছে। জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হবে তা লিখি। তাহলে সরাসরি এখানে গভীরতা চেয়েছে না, সরাসরি আমরা গভীরতা বের করার নিয়ম জানি। আয়তনকে যদি আমরা কি দিয়ে ভাগ করি, ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করা হয়, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ওর গভীরতা পাওয়া যায়। তাহলে 4 ডেসিমিটার যদি বেশি হতো তাহলে ডেসিমিটারটা মানে বলে এখানে ওর প্রস্থটা ছিল কতটা, 16 ছিল। যদি 4 বেশি করা হয় কত হবে 20, তাই না? তাহলে 20 আর দৈর্ঘ্যটা তোমার সেম থাকছে, দৈর্ঘ্যটা ছিল কত 25, 25 ডেসিমিটার, তাই না? 25, তাহলে ওটা 25 থাকবে, কিন্তু 16 ডেসিমিটার ছিল যেটা, ওটা 4 বেরিয়ে যাবে, কত 20 হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে ভাগ করলে, তো আমি বললাম আয়তনটাকে ভাগ করলে তো আমি কি পেয়ে যাবো, গভীর পেয়ে যাবো। তাহলে পুরো লাইনটা দেখে দেখে লিখো, লাস্ট লাইন দেখে লিখো, জায়গাটা যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো, লাস্ট লাইন দেখে দেখে লিখে দাও, লাস্ট লাইন দেখে দেখে লিখে দাও। আমি ডট ডট পেয়ে দিলাম এখানে।
ডট মারলাম, লিখো তোমরা। দেখে দেখে লিখো, জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি গভীর করতে হতো, তারপরে সমান দাও। তবে ট্যাঙ্কটি গভীর করতে হতো, তারপরে সমান। জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি গভীর করতে হতো, তারপরে সমান। সমান কত? আমি গভীরতা বার করার নিয়ম কি বললাম, ফর্মুলা কি বললাম? আয়তন। আয়তন মানে করো কতটা ওখানে রেখেছিলাম, 4000। 4000 লিটার জল রেখেছিলাম কিনা, এটাই আয়তন। আয়তনকে ভাগ করতে হয় কত দিয়ে? ক্ষেত্রফল দিয়ে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। দৈর্ঘ্যটা ছিল কত? 25। আর এটা ছিল আগে 16 ছিল, তারপরে আরো আমি কি বললো 4 বাড়ালাম। যে পাশে এককটা কি হয়ে যায় বলো? ডেসিমি। কারণ ওপরে ছিল লিটার, লিটার মানে ঘন ডেসিমি। 3টা ডেসিমি আছে এখানে। আর 3টা ডেসিমি থেকে 2টো ডেসিমি কেটে আছে, থাকতে পারে কত? একটা ডেসিমি তো থাকতে পারে, মানে পাশে ডেসিমি আছে এককটা। সমান সমান কত আসছে? উপরে 4000 ইন্টু 25, এটার সঙ্গে এটা করলে কত হয় বলো? 4000। এখানে কত? 4000 বাই 25 ইন্টু 16 সঙ্গে 4 যোগ করলে হয় 20। এখানে কেটে দাও, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও এখানে, তাই না? আবার যদি কাটে, এখানে 2 দিয়ে যদি কাটা হয়, 2 দিয়ে কাটলে কত আসবে? 200। আর 8 25-এ কত হয়? 8 25-এ কত হয়? 200 সমান সমান কত? 8 ডেসিমি। এটাই উত্তর। তাহলে বলছি জায়গাটি কত, এটা লাস্ট লাইন দিয়ে লিখে দিয়েছিলাম, তার মানে এখানে উত্তর লিখে দিলে হয়ে গেল 8 ডেসিমি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাকিটা এর পরের দিন করাবো, ঠিক আছে?